প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা সার্জিস আলমের একটি ফেসবুক পোস্ট থেকে অনেকেই ধারণা করেছেন একটি গণভোটের মাধ্যমে জনগণের সম্মতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 5 বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে থেকে যেতে পারেন। তবে রাজনৈতিক দলসমূহের বক্তব্য, বিবৃতি, প্রধান উপদেষ্টা সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বক্তব্য থেকে আন্দাজ করা যায় যে অনতিবিলম্বেই দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা হতে পারে চলতি বছরের ডিসেম্বরে অথবা 2026 সালের জুনে। আগের সংস্কার তারপর নির্বাচন, নাকি কিছু সংস্কার করে নির্বাচন এবং নির্বাচিত সরকারের মাধ্যমে চূড়ান্ত সংস্কার, এই নিয়ে তর্ক বিতর্ক এখন অনেকটা ফিকে হয়ে এসেছে। সার্জিস আলম সহ এনসিপির কোনো নেতা বিদ্যমান সংবিধান অনুযায়ী 300 আসনের নির্বাচনে তাদের প্রস্তুতির কথা বলেছেন। তাদের এই বক্তব্য থেকে সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার নিয়েও দেখা দিয়েছে নানা ধরনের প্রশ্ন। এরকম অবস্থায় জনগণের মনে প্রশ্ন, আদৌ কি হবে রাষ্ট্র সংস্কার? কিছু সংস্কারের পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নির্বাচিত রাজনৈতিক শক্তি রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি পূরণ করবে কি, কিংবা এই সরকারকে কি কতটা সময় দেওয়া দরকার আসলে সংস্কারের জন্য? প্রিয় দর্শক, এই দোলাচলের জায়গা থেকে আজকে আমাদের আলোচনার বিষয় রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গ। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডাক্তার জাহিদুর রহমান। আমাদের সাথে রয়েছেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বিভিন্ন সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। জাহেদ ভাই, আপনিও একটি সংস্কার কমিশনে ছিলেন এবং সেই জায়গাতে নানা ধরনের দ্বিমত রয়েছে, যেমন বিএনপি 71 এবং 24-কে এক জায়গায় দাঁড় করানোর ব্যাপারে তাদের দ্বিমত রয়েছে। তারপরে দুকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে তারা দিয়েছেন, সংবিধান সংস্কার তারা চান না। এই যে এই সময়টাকে সংস্কারের সময় আমরা বলছি, আবার একটা নির্বাচনও চাইছি, আবার এখন যে কমিশনগুলো দিয়েছে রিপোর্ট, সেখানে আবার যারা নির্বাচনে আসতে পারেন বিভিন্ন রাজনৈতিক দল, তাদের দ্বিমত রয়েছে। সেই জায়গায় আমরা আসলে কি বুঝবো, মানে এই সরকারের প্রতিশ্রুতি কতটা থাকবে, বা পরবর্তী সরকার এখনকার সময় যে সংস্কারের প্রতিশ্রুতি সেটা কতটা রাখতে পারবেন, কি মনে করেন? আপনাকে দিয়ে শুরু করব, কারণ আপনি শুরু করতে চান না কখনো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমাদের প্র্যাকটিসটা একটু হোক। তো যেটা বলছিলেন আপনি, যে সংস্কার কি হবে, নির্বাচন কি হবে, আমরা খেয়াল করব যে দুটোর আসলে সাংঘর্ষিক কিছু ছিল না। কিন্তু আমরা শেখ হাসিনার সময় একটা স্লোগান শুনতাম না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এখন এটা সংস্কার না নির্বাচন স্লোগানে চলে গেছে। কেউ সংস্কার সংস্কার বলছে, নির্বাচন হওয়ার দরকার নেই। এবং শুধু সেটা না, সরকারের কিছু দায়িত্বপ্রাপ্ত মানুষ, যেমন ধরি প্রেস সচিব, তিনি যারা 5 বছর এই সরকার চাইছে তাদের স্ট্যাটাস শেয়ার করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা একটু হালকা ঢঙে হলেও জনগণ যে তাদেরকে 5 বছর থাকতে বলছেন, এই আলাপ কিন্তু মাঠে নিয়ে এসেছে। জনগণ আসলে কারা, একদম তাই। তো এই আলাপগুলো এখন আনাতে আসলে এই কনফিউশন বাড়ছে। এখন মুখোমুখি দুটোকে নিয়ে আসা হয়েছে। প্রতিশ্রুতি, আমি মনে করি আপনি যে প্রশ্নটা করলেন যে রাজনৈতিক দলগুলো যতটুকু প্রতিশ্রুতি দেবে ততটুকু কি মানবে, উত্তর হচ্ছে নাও মানতে পারে। বলা হয়, মানে ফান করে বলি না, প্রতিশ্রুতি দেয়াই হয় ভঙ্গ করার জন্য। আর এই অঞ্চলের রাজনীতিবিদদের প্রতিশ্রুতি ভঙ্গের দীর্ঘ ইতিহাস আছে। আমাদের গণতন্ত্র এখন ওই রকম বিকশিত জায়গায় পৌঁছেনি, ফলে আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ হতে পারে। আমরা 3 জোটের রূপরেখা করেছিলাম, যেটা সবাই দেখানোর চেষ্টা করেন যে আমরা তো ওটা মানিনি। শেষে সবাই একমত হয়েছিলাম এগুলো করবো, এগুলো করবো না, আমরা করিনি। ঠিক একইভাবে এখনও সংস্কারের ক্ষেত্রে যে জায়গায় ঐক্যমত্য হবে সেটা ভঙ্গ হতে পারে। তবে আমি অন্তত এবার দেখছি যারা অন্তত ক্ষমতা যাওয়ার সম্ভাবনা বেশি, তারা সম্ভবত প্রতিশ্রুতি রক্ষা করবেন। তার প্রমাণটা বলি আপনাকে। কাদের সম্ভাবনা বেশি? আমি এই মুহূর্তে অন্তত বিএনপির সম্ভাবনা দেখছি, যদি একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন হয়। যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা না করার ব্যাপারটা মাথায় থাকতো, তারা সব সংস্কারকে ইয়াস বলে দিত। কারণ এখন তো ঝামেলা হচ্ছে, বিএনপি সংস্কারের বিরোধী। ও যদি বলে যত সংস্কার হয়েছে সবগুলো আমি করব, তারপর গিয়ে আমি রাখবো না, তাতে কিন্তু এই ডিবেটে তাকে ঢুকতে হয় না, এই ক্রাইসিসে তাকে ঢুকতে হয় না। সে করলো কি, কোথায় কোথায়, যেমন ধরুন আপনি দ্বিকক্ষের কথা বললেন, 31 দফা দিয়েছেন। জি, এবং শুধু সেটা নয় যে আপনি দ্বিকক্ষের পার্লামেন্টের কথা বললেন, তারা দ্বিকক্ষ পার্লামেন্ট মানছে, কিন্তু যারা যে স্ট্রাকচারে মানছে সেটা নিয়ে কিন্তু তারা ডিবেট করছে। এবং বিএনপি, আমি অন রেকর্ড বলছি, আগেও বলেছি, যেভাবে দ্বিকক্ষ তৈরি করতে চায়, আপার হাউস তৈরি করতে চায়, সেটা অর্থহীন হবে। ওনারা লোয়ার হাউসে যত সিট পাবে সেই সিটের রেশিওতে
আপার হাউসের সদস্য বলছেন, আর আমরা বলছি আমরা মনে করি এটা যৌক্তিক হবে, ভোটের পার্সেন্টেজে সেটা নির্ধারিত হবে। যাই হোক, তারা কিন্তু এই ডিবেটগুলো করছেন, তারা যেটা যেটা মানছেন না তারা মানছেন না খুব কঠোরভাবে। আর্টিকেল 70 আমরা সবাই যেভাবে চেঞ্জ করতে চাই, বিএনপি কিন্তু তার সাথে আরও কিছু যুক্ত করছে। ফলে আমি মনে করি তারা এবার অন্তত সিরিয়াস। ধরুন যে 2 বার প্রধানমন্ত্রীর 2 বারের বেশি থাকতে পারবে না যে আলাপ হচ্ছে, বিএনপি এই জায়গায় ছাড় দেয়নি, তারা যে পরপর 2 বার এখনও ওই একই জায়গায় আছে এবং সমালোচিত হচ্ছে। আমি কথাটা বারবার বলছি, আপনি যদি আসলে প্রতিশ্রুতি ভাঙার ইচ্ছে থাকে, মানে একটা রোমান্টিক রিলেশন, হ্যাঁ রোমান্টিক রিলেশনের শুরুর মতো আপনি সব প্রতিশ্রুতি দিতে পারেন, তারপরে যখন আপনার কবজায় আসলে তারপরে ভাঙতে পারেন। সো বিএনপি অন্তত যখন দেখছি সে যতটুকু পারবে সে ততটুকুই বলছে, তাতে মনে হয় এই প্রবণতা এবার কম হবে। আমি একটুখানি সাকিব ভাইয়ের কাছে আসতে চাই। সাকিব ভাই, আমাদের ইতিহাস তো আসলে খুব একটা আমাদেরকে আশা দেয় না যে প্রতিশ্রুতি থাকবে। নানা সময় নানা ধরনের, শুধুমাত্র 24-এ তো গণ অভ্যুত্থানের 90-এ হয়েছে, সশস্ত্র আন্দোলন 71-এ হয়েছে, কিন্তু তারপরেও যারা আসলে সেই পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছেন তারা আসলে কতটা স্বপ্নের মানে ধারক হয়েছেন, পরবর্তীতে দেখেছে স্বপ্নভঙ্গের সবচেয়ে বড় কারণ তারাই হয়েছেন। আপনার কি মনে হয় যে 24-এর পরে এটা ব্যতিক্রম হতে পারে? যারা সেই আন্দোলনের সময়ে আমাদের মানে স্বপ্ন দেখিয়েছিলেন তারাই বা কতটুকু স্বপ্ন ধরে রাখতে পারবেন বলে মনে করেন? সেটা নতুন দলও হতে পারে কিংবা অন্যান্য দলও হতে পারে, কি মনে করেন? জি, ধন্যবাদ। হ্যাঁ, এর আগে আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো আছে সেগুলো খুব একটা ভালো না। বিশেষ করে দেশ স্বাধীনের পর 71-এ তো একটা যুদ্ধের মধ্য দিয়ে আমরা নতুন একটা দেশ পেলাম। সুতরাং তার আগে আমাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো একটা নতুন দেশে আসলে কোন কাঠামোতে কিভাবে এই জিনিসগুলো ইমপ্লিমেন্টেশন হবে সেটার কোনো ধারণা আসলে আমাদের ছিল না। এবং নতুন একটা দেশ, এত বড় একটা যুদ্ধের পর যখন সেই দেশটা নতুন করে যাত্রা শুরু করেছে, তখন আসলে সেটাকে বাস্তবায়ন করাটাও কঠিন ছিল। নতুন বাস্তবতা, নতুন একটা দেশ ভেঙে চুরে নতুন করে গড়া। কিন্তু 90-এর বাস্তবতার কথা যদি আমরা চিন্তা করি, তাহলে সেখানে যেটা জাহিদ ভাই বলছিলেন যে সেখানেও 3 জোটের একটা রূপরেখা ছিল, সেই রূপরেখা পূরণ করা হবে এই প্রত্যাশা তো ছিল জনগণের। এবং শেষ পর্যন্ত সেটা আসলে আমরা কোনো ধরনেরই, মানে যখন নতুন একটা দল, একটা দলীয় সরকার যখন ক্ষমতায় আসলো এবং গণতান্ত্রিক রূপান্তর ঘটলো আসলে দেশের, এরশাদের 9 বছরের যে স্বৈরাচারী শাসন, তারপর নতুনভাবে আমরা গণতান্ত্রিক যাত্রা শুরু হলো। কিন্তু তারপরেও সেই মানুষের যে প্রত্যাশা এবং যেই প্রতিশ্রুতিগুলো এই দলগুলো যারা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইটা করলো এতগুলো বছর ধরে, তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি পূরণ হয় নাই। সুতরাং আমাদের তো একটা খারাপ অভিজ্ঞতা আমাদের আছে। 24-এর এই অভ্যুত্থানের পর আমাদের ভেতরে একটা ধারণা ছিল যে এবার হয়তোবা নতুন কিছু আসলে আমরা দেখতে পাবো এবং সে প্রত্যাশা আমরা এখনো করি। কিন্তু যেটা আপনি বললেন প্রশ্নের একদম শেষের দিকে, যে নতুন রাজনৈতিক দল যদি কেউ আসে, তার কাছ থেকে এসেছে অলরেডি, হ্যাঁ নতুন রাজনৈতিক দলের ঘোষণা হয়েছে, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা রাজনৈতিক দলের নিবন্ধন পায়নি। সুতরাং ওই জায়গা থেকে আমরা বলছি যে নতুন কোনো রাজনৈতিক দল যদি আসলে আনুষ্ঠানিকভাবে আসে, তো তাদের কাছ থেকে আমরা কি প্রত্যাশা করতে পারি, বা এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, জাহিদ ভাই কথা বলার সময় বললেন যে এখন যদি একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন হয় তাহলে হয়তো বিএনপি ক্ষমতায় চলে আসবে। তো তাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট কি করতে পারি, বা নতুন কেউ যদি রাজনৈতিক প্ল্যাটফর্মে আসে এবং তারাও যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে তাদের কাছে কি এক্সপেকটেশন আমাদের থাকতে পারে? সুতরাং সংস্কারের এই বিষয়টা শুধুমাত্র এই 24-এর অভ্যুত্থানের পরে এসছে বিষয়টা তো সেরকম না। এখন যেহেতু অনেক বেশি করে এটা উচ্চারিত হচ্ছে, এখন এই যে আমরা কথা বলছি, আমাদের প্রতিপক্ষ হিসেবে আজকে টকশোতে একজন আওয়ামী লীগার যার বিরুদ্ধে আমরা লড়াই করেছি তিনি কিন্তু নাই। সুতরাং আমরা এখন সংস্কারের কথাটা বারবার করে বলতে পারছি, এখন আমাদের কথাগুলো বারবার করে বলতে পারছি। অতটা ওইভাবে আমরা আসলে তখন উচ্চারণ করতে পারি নাই, কারণ এক ধরনের প্রেশার তো আসলে সব জায়গা থেকে ছিল। ফলে এই মানে সংস্কারের আলাপটা কিন্তু আপনার অনেক আগে থেকেই আছে। এই কারণে এবার আমরা প্রত্যাশা করতে পারি যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি যারা আছে, যারা ক্ষমতায় যেতে পারে বলে আমরা মনে করি, তারাও আসলে সংস্কারটাকে ধারণ করে। এখন কতটুকু পর্যন্ত ধারণ করে সেটা নিয়ে অনেক ডিবেট আছে। এবং আরেকটা কথা যেটা জাহিদ ভাই বলছিলেন, যে যদি কেউ মনে করে যে আমি আসলে সংস্কারটাকে মিন করি না, তাহলে সে আসলে যে কোনো কিছু স্বীকার করে নিতে পারেন। আমরা দেখেছি যে নির্বাচনের আগে অনেক বড় ম্যানিফেস্টো দেওয়া হয়, কিন্তু সেই ম্যানিফেস্টো আসলে কখনো মানে সেই ম্যানিফেস্টো ধরে কখনো হয়তো কেউ কোনোদিন কাজও করে না। ওই ম্যানিফেস্টোটা আসলে ড্রয়ারের মধ্যে যে পড়ে থাকে, ওটা আর সরকারে গিয়ে যাওয়ার পর আর কেউ বের করেও দেখে না। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয়
বদলে দিলে যে আমার স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জাহেদ ভাই, এগেইন সুনীলের কথার মতো কেউ কথা রাখেনি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যদি বলি আমি, শেখ মুজিবুর রহমান, 1971 সালের সময়কার কথা যদি বলি আমাদের মুক্তিযুদ্ধে, তিনি 7ই মার্চ বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের মুক্তি চাই। পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েছেন এবং সব দল নিষিদ্ধ করে বাকশালও গঠন করেছিলেন। 1976 সালের 1 মে মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে জেনারেল জিয়াউর রহমান কমব্যাক্ট পোশাক পরে ঘোষণা দিয়েছিলেন যে আমি রাজনীতিবিদ নই, আমি একজন সৈনিক, আমি ব্যারাকে ফিরে যাব। তিনিও ব্যারাকে ফিরে যাননি, সামরিক পোশাক পরে তিনি নির্বাচন করেছিলেন, দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই পতনের পরে হয়তো নিশ্চিত হবে সংবাদপত্রের স্বাধীনতা, বেতার টেলিভিশন স্বায়ত্তশাসিত হবে এবং নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হবে বিচার বিভাগকে। এবং তারপরে আমরা 15 বছরের সেই স্বৈর শাসনও দেখেছি। সেই জায়গা থেকে একটুখানি জানতে চাই, তারা কেন প্রতিশ্রুতি রাখলেন না, নাকি প্রতিশ্রুতি রাখতে পারলেন না? আমাদের সমস্যা কোথায়? 2-3টা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে, মানে এটা সবগুলোকে আমরা একসাথে মিলিয়ে ফেলবো না। কিছু কিছু প্রতিশ্রুতি আছে যেগুলো আসলে আপনি হোল হার্টেডলি দেননি। যেমন 7ই মার্চ শেখ মুজিব কি প্রধানমন্ত্রী হতে চাননি? একেবারে ভুল কথা। উনি শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন এবং সেটাই স্বাভাবিক ছিল, উনি ভোটে জিতেছেন, তাই তো? 7ই মার্চের ভাষণ যদি দেখেন, যে উনি আলোচনার জন্য পরবর্তীতে 4টা শর্ত দিয়েছেন, তার মধ্যে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলছেন এবং আমি প্রধানমন্ত্রী হতে চাই, প্রধানমন্ত্রী হয়েই আপনার অধিকার রক্ষা করতে চাই। উনি আসলে তাই। কিন্তু যেটা হয় কতগুলো পলিটিক্যাল রেটরিক আমরা মাঝে মাঝে বলি, উনি পাকিস্তানে যদি ওনার নেগোসিয়েশনে রাজি হয়ে ওনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতো, উনি হতেন না? হতেন। আমরা 7ই মার্চের পর কি হয়েছে আমরা অনেকেই আলোচনাগুলো করি না। ইয়াহিয়া যে ঢাকায় এসছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঘটনাচক্রে, এটা তখনও ইন্টারকন্টিনেন্টাল ছিল। তারপরে ভুট্টো এসছে, দিনের পর দিন 24 তারিখ পর্যন্ত রীতিমতো আলোচনা হয়েছে। শেখ মুজিবুর রহমান বেরিয়ে সাংবাদিকদেরকে বলছেন যে আলোচনার অগ্রগতি হচ্ছে। এই যে যাবতীয় কথাবার্তা, তাতে আমরা বুঝি উনি পাকিস্তানের এই প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। কিন্তু যেটা হয় পলিটিক্সে, আমাদের এই অঞ্চলে কিছু রেটরিক লাগে এবং এই রেটরিকগুলো কোনো কোনো ক্ষেত্রে কাজ করে। এইগুলোকে আমরা একটু হালকাভাবে দেখাই উচিত হবে। আপনি যে কথাটা বলছেন, এখন অনেকেই কথা ওভাবে রাখেনি, কিন্তু আমি একটু ভাগ করে ফেলতে চাই যে বর্তমান সময় আর আগের সময়টার মধ্যে একটা মেজর পার্থক্য আছে। যেমন ধরুন, শেখ হাসিনা যখন ঘোষণা করছেন এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান হবে, এখন আপনি চাইলেই এটার কিছু খুব পুরনো পেপার কাটিং খুঁজে পেতে পারেন। এখনকার যুগে আপনার জন্য কঠিন হবে উনি ঠিক বক্তৃতায় কী বলেছিলেন, তথ্য পাওয়া খুব সোজা না, মানুষের কাছে খুব সহজে চলে যায় না। ফলে উনি যে কথাটা বলেছিলেন এটা কনশাস একটা গ্রুপ অফ পিপল জানে। কিন্তু এখনকার রাজনীতিতে আপনি আসলে যা যা বলেন, যা যা বলছেন, এগুলো প্রত্যেকটা রেকর্ডেড এবং প্রত্যেকটা সাধারণ মানুষের হাতে, একেবারে সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়। সো এই বাস্তবতা একেবারেই ভিন্ন। আপনি যে সাকিব চাপের কথা বলছিল, যে আপনি একটা সংস্কার এটা করবেন বলছেন, যখন করবেন না আপনার ওই বক্তব্য সামনে এনে ক্রমাগত আপনাকে আক্রমণ করা হবে। বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে মানে অনুতাপ করা কিংবা ব্যর্থতা স্বীকার করার টেন্ডেন্সিটা মনে হয় একটুখানি কম। আমি জানি না অন্য দেশেও থাকতে পারে, আপনারা হয়তো আরো ভালো বলতে পারবেন। বিগত 53 বছরে প্রচলিত ধারার রাজনীতিবিদরা মানে এমনভাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে এখন প্রতিশ্রুতি ভঙ্গের আরেক নামই আমরা বলে দেই যে রাজনীতিবিদদের মতো কথা বলো না। তো সেই জায়গা থেকে মানে কখনোই আমরা মানে বলতে শুনি না যে আমরা এটা করতে পারিনি, ব্যর্থ হয়েছি, বা আমাদের এটা করা উচিত ছিল, আমরা পরবর্তীতে হয়তো আরো করব। কিংবা এই সময়েও এত বড় একটা গণহত্যার পরও কিন্তু আওয়ামী লীগের কেউই বলছে না যে এখানে একটুখানি হলেও কমতি ছিল, মানে ফেরেশতা তুল্য হয়ে যান এক একজন মানুষ। সো এই টেন্ডেন্সিটা বা এই সংস্কৃতিটাকে আমাদের এখানে আসবে বলে মনে করছেন? সাকিব বলার আগে একটা ছোট কথা যোগ করি। মানে আওয়ামী লীগের অনুতাপ নিয়ে কথা হয়, শেখ হাসিনা যতগুলো ফোন কল বা বক্তৃতা আপনি পাবেন, প্রায় দেখবেন উনি অবাক হয়ে প্রশ্ন করছেন আমার অপরাধটা কি, মানে উনি কেন ক্ষমা চাইবেন, অনুতাপ উনি ওনার অপরাধই বুঝতে পারছেন না এখনো। হ্যাঁ, ওই জায়গা থেকে আমি একটু সাপ্লিমেন্ট করি। 18 নির্বাচন সম্পর্কে তো আমরা সবাই জানি যে কি ধরনের নির্বাচন হয়েছে। ইনফ্যাক্ট এটা নিয়ে তখনও কথা হয়েছে, শেখ হাসিনা যখন ক্ষমতায় সেই সময় কথা হয়েছে। তো সেই নির্বাচনের পরেও শেখ হাসিনা মানে টিভিতে এসে সরাসরি মানুষের সামনে সে এভাবে বলেছে এত সুন্দর একটা নির্বাচন হলো, তারপরে বিরোধী দল বলে যে নির্বাচন নাকি হয় নাই। তো মানে আসলে ওই যে আরেকটা বিষয় হলো যে আমরা ওই শেখ হাসিনার ব্যাপারে একটা কথা বলা হইতো, মানে যখন আপনার টকশোগুলোতেও যখন কোনো একটা কিছুতে যুক্তিতে হয়তো তারা পেরে উঠতেন না, তখন একটা কথা বলতেন যে নেত্রীকে আসলে ভুল বোঝানো হয়, নেত্রীর কাছে আসলে সঠিক ইনফরমেশনগুলো যায় না, এই কারণে আসলে এই বিষয়গুলো ঘটে। মানে ওই ফেরেশতা তুল্য যে একটা জায়গা, সেই জায়গাতে আসলে আমাদের দেশে বা এটা আসলে পলিটিক্সে হয়। ওই যে রেটোরিকের কথা বলছিলেন জাহেদ ভাই,
একটা রেটরিক তৈরি করার চেষ্টা করা হয়, ওই একজন মানুষকে একটা কাল্ট হিসেবে দাঁড় করানো হয় যে তিনি ফেরেশতা তুল্য, এবং সেই কাল্টকে ব্যবহার করেই আসলে সেটাকে সামনে রেখেই পরবর্তীতে বাকিরা তাদের রাজনীতিটা নির্ধারণ করেন, এবং প্রয়োজনে নিজেদের কাঁধে দোষ নিয়ে হলেও সেই কাল্টকে তারা একদম পরিচ্ছন্ন মানে পরিশুদ্ধ একদম ফেরেশতা তুল্য মানুষের দাঁড় করিয়ে রাখতে চান। এই কারণে অনুতাপ কিংবা ভুল স্বীকার করার জায়গাটা আসলে রাজনীতিতে কিংবা আমাদের দেশের কথা যদি আমরা বলি তাহলে এখানে নাই। আরেকটা বিষয় হলো যে পলিটিক্যাল রেটরিকের কথা আসছিল। দেখেন, রেটরিক তৈরি করাটাই আসলে পলিটিক্সের একটা কাজ। কারণ এই যে ২৪-এর অভ্যুত্থানের পরে আমরা দেখছি যে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হচ্ছে। নির্বাচন এবং সংস্কার তো মুখোমুখি দাঁড় করানোর মতো কোনো বিষয় না। গতকাল ইনফ্যাক্ট বাংলাদেশের একজন রাষ্ট্রচিন্তক তিনি মন্তব্য করেছেন যে ভোটের দরকার নাই, ভোটের মাধ্যমে কোনো গণতন্ত্র আসে না, ভোটের মাধ্যমে লুটেরা শ্রেণী আসে। তাহলে আপনি গণতন্ত্রে সাধারণ মানুষের পার্টিসিপেশন করবেন কিভাবে? মানে ওই যে আলাপটা আসছে যে ৫ বছরের জন্য এই সরকার ক্ষমতায় থেকে যাকে এই ধরনের একটা আলোচনা, চিন্তকরা যাকে ভালো মনে করেন তারাই কি তাহলে? হ্যাঁ, জনগণের পার্টিসিপেশনের দরকার নাই, বরং জনগণের পার্টিসিপেশন ছাড়াই ডেমোক্রেসির কথা। রাজনীতিবিদ বলেন জনগণ সংস্কার বোঝে না, ভোট বোঝে। তো জনগণ যে আসলে কি বোঝে না বোঝে, মানে জনগণ খুবই খুবই ভালনারেবল। হ্যাঁ, এখন আপনি যদি জনগণের মানে সে আসলে কি চায় সেটা নিতে চান তাহলে তো আপনাকে আসলে ভোটেই যেতে হবে। কারণ এই এত মানুষকে তো আপনি সবার কথা তো আপনি শুনতে পারবেন না। এখানে আমি আর ডাক্তার জাহিদুর রহমান কথা বলছি, আর জনগণকে শুধুমাত্র ফেসবুকের ইভেন্টেও পাওয়া যায়, ফেসবুক ইভেন্টে পাওয়া যাবে না, অবশ্যই তারা মাঠে কাজ করে এবং ভোট কেন্দ্রে এসে ভোটটা দিবে। সুতরাং আপনি ভোটের মাধ্যমেই আপনাকে আপনার প্রতিনিধি নির্ধারণ করতে হবে। কিন্তু পলিটিক্যাল রেটরিক হিসেবে কিন্তু এটা দাঁড় করিয়ে ফেলা হয়েছে, সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করে ফেলা হয়েছে কোনো কোনো পক্ষ তাদের সুবিধার জন্য, যে নির্বাচন যদি পিছিয়ে যায় এই সময়ের মধ্যে আমি একটু গুছিয়ে ফেলবো, কিংবা নানান প্রক্রিয়ার ব্যাপার আছে। অনেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে খুব শক্ত অবস্থান নিয়েছে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। তারা বক্তৃতা বিবৃতিতে প্রচণ্ড রকম এই বিষয় নিয়ে কথা বলছে। কিন্তু আবার ভেতরে যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসনের যে ব্যবস্থা, এমনকি একদম প্রাতিষ্ঠানিকভাবে গ্রুপ অফ পিপল, আপনি একজন দুজনকে আপনার কমিটিগুলোতে ইনক্লুড করছেন কিংবা সামহাও তাদেরকে আপনি ব্যবহার করছেন, সেটা একরকম। কিন্তু একেবারে সংগঠিতভাবে আমাদের মনে থাকবার কথা যে একবার কাউন্সিলরদের একটা সম্মেলন হয়েছিল আওয়ামী লীগ আমলে, যে নির্বাচন সোকল যে ইলেকশন হয়েছে তার মধ্য দিয়ে যারা কাউন্সিলর হয়েছেন, কারা হয়েছেন আমরা তো বুঝতেই পারি। তো তাদেরকে নিয়ে একটা সম্মেলন হয়েছে এবং সেখানে দাঁড়িয়ে কেউ বলেছেন যে আপনারা আমাদের যে নতুন রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের পক্ষে কাজ করেন বা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা আপনাদেরকে পুনর্বহালের, কারণ তাদেরকে তাদের পদ থেকে সরিয়ে ফেলা হয়েছে ইনফ্যাক্ট, তো তাদেরকে পুনর্বহালের জন্য আমরা চেষ্টা করব যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। কিন্তু আবার পলিটিক্যাল রেটরিক হিসেবে তারাই দাঁড় করিয়েছে যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, এবং সেটা নিয়ে তারা বড় ধরনের ফাইট, এবং এখানে অনেককে তারা কাঠগড়ায় দাঁড় করিয়ে ফেলেছে, নানান আলোচনার মধ্যে এসছে, সেগুলো আর রিপিট করতে যাচ্ছি না। ফলে রেটরিকের ব্যাপারটা আসলে পলিটিক্সে থাকে। আর শেখ মুজিবুর রহমানের একটা কথা বলছিলেন যে উনি ৭ মার্চের ভাষণের পরেও ইয়াহিয়া ভুট্টোর সাথে বৈঠক করেছেন। ২৪শে মার্চ ২৫ মার্চের তো মানে কালো রাতের ঘটনা আমরা জানি, ২৪ মার্চ পর্যন্ত যে বৈঠক হয়েছে শেষ প্রস্তাবটা গিয়েছিল কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং সেটা ছিল যে দেশের নাম হবে কনফেডারেশন অফ পাকিস্তান। সুতরাং শেষ মুহূর্ত পর্যন্ত, ওই ক্র্যাকডাউনের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ চেয়েছিল যে পাকিস্তান ভাঙবে না, পাকিস্তান এক থাকবে, কনফেডারেশন হবে, এবং সেই কনফেডারেশন অফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন শেখ মুজিবুর রহমান। সুতরাং বক্তৃতা বিবৃতিতে আমি কি বলছি আর আসলে আমি কি মিন করছি সেটা আসলে ভিন্ন বিষয়। এই বিষয়টা এখনকার বাস্তবতাতেও একইভাবে প্রযোজ্য। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। জাহেদ ভাই, এই যে ৮ মাস ৫ই আগস্টের পর
কয়েকটা দিন মনে হলো যে স্বপ্নের মতো থাকছি, পুলিশ নেই কিন্তু তারপরেও দেখা যায় কোনো চাঁদাবাজি নেই, সবাই স্বাধীনভাবে থাকছে, কোনো দখলদারি নেই, কিচ্ছু নেই, মনে হচ্ছে সবার সমান অধিকার। এবং নতুন এক স্বপ্ন আমরা দেখলাম কিছুদিন পরে, ওই আগেই ভালো ছিলাম সুর উঠলো, প্রথমে হয়তো কোনো একটি নির্দিষ্ট দলের মানুষ তুললো, তারপর সাধারণ মানুষ অনেকের কাছেও মনে হলো যে কি হলো আসলে, চাঁদাবাজ শুধুমাত্র দল পরিবর্তন হলো, চাঁদা তো আমাকে সমানই দিতে হচ্ছে, কিছু জায়গায় হয়তো আরেকটু বেশি দিতে হচ্ছে, দখলদার আসলো কোনো মানে ওই যে আদরের বাচ্চার মতো বলা হলো যে এতদিন তো ডিপ্রাইভ ছিল, এখন আসলে কি করবে, এগুলো আমরা দেখছি, শাসন করব আমরা, এই টাইপের ব্যাপারগুলো ঘটলো। আসলে গত 8 মাসে কোনো প্রতিশ্রুতি ভঙ্গ হয়নি? আমার কাছে একটা জিনিস খুব ক্লিয়ারলি মনে হয়, এই গণ অভ্যুত্থানে আমাদের বিজয়ের পর আমরা অনেক সাফার করেছি, তো মানে একজন মা তার সন্তানের জন্য জীবনও দিতে প্রস্তুত থাকেন। সন্তানকে যদি খুব সহজে পাওয়া যেত তাহলে এটা মানে এইরকম ডেডিকেশন, এরকম মমত্ববোধ হয়তো তৈরি হতো না। আমার একজন মা তার পুরো জার্নিতে যেভাবে মা হয়ে ওঠেন, পরবর্তীতে তাকে লালন পালন করে বড় করা, এই যে ডেডিকেশন, এই কষ্টটাই আসলে তাকে এই মারাত্মক বন্ডিং তৈরি করে, এক্সপেকটেশনও তৈরি করে। আমরা অনেক সময় কিন্তু সীমা লঙ্ঘন করে মা তার সন্তানের জীবনে অনেক কিছু চাপিয়ে দেয়। আমি বাবা বলছি না, কিন্তু আমি মা বলছি শব্দটা, কারণ মাই সবচেয়ে বেশি করেন। কিন্তু এটা করেন আসলে তার ওই অধিকার বোধ থেকে, যে ওর জন্য আমি এত কষ্ট করেছি, সো এটা করবে না মানে ওকে আমি ঘাট ধরে করাবো। সো আমাদের এই অভ্যুত্থানের আগে আমরা শেখ হাসিনার সময় অনেক মূল্য দিয়েছি, এরপর জুলাইয়ে তো অকল্পনীয় রকম রক্তপাত হয়েছে, ফলে আমাদের মধ্যে অনেক বড় আশা তৈরি হয়ে গিয়েছিল যে আমাদের বাংলাদেশ কালকে থেকে, তারপর দিন থেকে অসাধারণ ভালো হয়ে যাবে। উত্তর হচ্ছে হতে পারে না। আমি একটা ছোট উদাহরণ দিই, যে চাঁদাবাজির কথা বলছি, ফুটপাতে যতদিন পর্যন্ত দোকান আছে চাঁদাবাজি থাকতে হবে, কথাটা খুব খারাপ শোনাচ্ছে, আমি একটু উদাহরণ দিয়ে বলি। রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বসেন, তাই তো? এখন এই জায়গাটা প্রিজার্ভ করবে কে? ধরুন কেউ প্রিজার্ভ করছে না আর টাকা নিয়ে, এটা সরকার হোক পুলিশ হোক, মানে চাঁদা যেটা ওঠে এটা কিন্তু শুধু পলিটিক্যাল পিপল না, এর সাথে প্রশাসন পুলিশ সবার মধ্যে ভাগ ভাটোয়ারা হয়। এখন এটা যদি না হয়, ভালো জায়গাটার জন্য প্রতিদিন এখানে খুনোখুনি হবে, মারামারি হবে ফর শিওর, কারণ এখানে কোনো সিস্টেম নেই, ওরা সিস্টেম খোঁজে। যে কথাটা বলতে যাচ্ছিলাম, একটা দেশের অর্থনীতি সিস্টেম এভাবে দাঁড়িয়ে গেছে এবং মানুষও এরকম হয়ে গেছে। আমরা যেন এই এক্সপেক্ট না করি যে কালকে থেকেই পরশু থেকেই গণ অভ্যুত্থানের পর আমরা একেবারেই পাল্টে যাব, এটা হতে পারে না, এটা হতে পারে না। গণ অভ্যুত্থানে যারা সামনে বুলেটের সামনে দাঁড়িয়েছেন, আমি একজনের ফেসবুক স্ট্যাটাস দেখেছি, কারো কারো বিরুদ্ধে তো ফিনান্সিয়াল করাপশনের অভিযোগও এসছে, একজনকে ফেসবুক স্ট্যাটাস দিতে দেখেছি, বুলেটের সামনে যার মেরুদণ্ড সোজা ছিল, টাকার সামনে তার মেরুদণ্ড বেঁকে যাচ্ছে, এরকম একজনের স্ট্যাটাস দেখেছি। বাট এগুলো তো আমাদের সোসাইটিতে ঘটেছে। সেজন্য আমার কাছে মনে হয় যে প্রবলেম আছে, এই প্রবলেমগুলোর সাথে রাজনৈতিক দলের যেমন দায় আছে, তবে আমরা একটা পজিটিভ সাইন যদি দেখি, যে অন্তত বিএনপির, আমি সরাসরি যদি বলি, তাদের নেতা, গ্রাসরুটের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং আমরা বিএনপির অন্তত 2000-এর মতো মানুষকে বহিষ্কার করতে দেখেছি এবং বিএনপি সরকারকে আহ্বান জানিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। আমি যদি এখন প্রশ্ন করি যে এটার জন্য আমরা একটা দলকে দায়ী করার চাইতে আমরা বরং সরকারকে বেশি দায়ী করব, কারণ দিনের শেষে এই জিনিসগুলো ঠেকানোর দায়িত্ব সরকারের এবং সবাই অপরাধী, সবাই অপরাধী কে হয়েছে। এবং আমরা দেখতে চাই, যদি আমরা দেখি যে সরকার অ্যাকশন নেওয়ার জন্য কোনো দল ঝামেলা তৈরি করছে, আমরা সেটার বিরুদ্ধে কথা বলবো। কিন্তু আমি আবারও বলি, যে পরিমাণ স্ট্রাকচারাল ড্যামেজ শেখ হাসিনা বাংলাদেশে করে গেছেন, সেটা রিপেয়ার্ড হতে সময় নেবে, আমরা যাতে ধৈর্য ধরি। আরেকটা উদাহরণ দিলে এটা ক্লিয়ার হবে, দেখবেন শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা বাকিরা এখন শেখ হাসিনার মতো আচরণ করছি, এটাও ইনএভিটেবল ছিল। আমি ফ্রাস্ট্রেটেড হই, শেখ হাসিনা আমাদেরকে ট্যাগ দিত, পাকিস্তান চলে যাও, পাকিস্তানের দালাল, রাজাকারের দোসর ইত্যাদি ইত্যাদি বলে আমাদের বিরুদ্ধে নানা রকম পদক্ষেপ নিত। এখন দেখবেন আমরা কারো কথা যদি পছন্দ হচ্ছে না, ও শেখ হাসিনার দালাল, ও ভারতের দালাল, ওকে ওর দালাল তার দালাল, ওকে আমরা নেগেট করছি, ওকে নানা রকম স্টিগমা শুনে শুনে আমাদের অভ্যেস হয়ে গেছে। সো আমরা গণতান্ত্রিক অভ্যেস হয়ে গেছে, আমাদের ভেতরে একটা সাম পার্সেন্টেজ শেখ হাসিনা ঢুকে পড়েছে। এটা টাইম নেবে এবং আমার কাছে ফল হচ্ছে কয়েকটা যদি ভালো নির্বাচন হয়, 15-20 বছরে যদি আমরা একটা অ্যাকসেপ্টেবল অবস্থা, তাহলে আপনি কি দ্রুত নির্বাচনের পক্ষে? খুব দ্রুত নির্বাচনের পক্ষে। ভেরি নাইস। সাকিব ভাই, শেষ প্রশ্ন আপনাকে দিয়েই শেষ করব। যেটা বুঝলাম যে রাজনীতিবিদরা নানা কথাই বলেন এবং ক্ষমতায় যাওয়ার মানুষ হিসেবেই আমাদের এক ধরনের প্রবৃত্তি থাকে, আসলে ক্ষমতায় যাওয়া, ক্ষমতা টিকে থাকা, এটার অস্বীকার করার কোনো জায়গা নেই। সো প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা মানে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা অন্য রাজনৈতিক দল, বিরোধী দল হোক কিংবা সাধারণ সচেতন জনগণ হিসেবেই হোক। এই জায়গায় আমরা আসলে কি করতে পারি? প্রতিশ্রুতি তোমাকে রাখতেই হবে, এই জায়গাটা যদি নিশ্চিত করতে চাই। হ্যাঁ, প্রতিশ্রুতি রাখতেই হবে, এটা আসলে মানে ওই যে সংসদের 2/3 মেজরিটির একটা বিষয় আছে। তোমার যদি এক্সিস্টিং কনস্টিটিউশনের কথা বলি, তাহলে
টু থার্ড মেজরিটি যদি কোনো একটা দলের হয়ে যায় সেক্ষেত্রে আসলে তারা চাইলে অনেক কিছু করে ফেলতে পারে, কনস্টিটিউশনকে রেখেই আসলে অনেক কিছু করে ফেলতে পারে। এই কারণেই কনস্টিটিউশনের রিফর্মের অনেক প্রশ্ন, অনেক কিছু এসছে। কিন্তু যেটা জাহিদ ভাই বলছিলেন যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন আসলে অনেক কিছুই পাল্টে দিতে পারে, একটা চর্চা, একটা না শুধুমাত্র। কারণ আমরা দেখেছি যে 90-এর পরে কিন্তু সেই ব্যাপারটা ছিল। আপনি 91 থেকে 96 যদি ধরেন, এই তারপরে আপনি 96 কিন্তু দুইটা ইলেকশন হয়েছে। একটা ইলেকশন করে ফেলে তারপরে কিন্তু ক্ষমতায় টিকে থাকা যায় নাই, তারপরে আবার পদত্যাগ করে আরেকটা ইলেকশন, তত্ত্বাবধায়ক সরকার দিয়ে আরেকটা ইলেকশন করতে হয়েছে। কারণ তখন পর্যন্ত, এরপরে 2001-এর কথা আমরা জানি, তখন পর্যন্ত একটা বিষয় ছিল যে আসলে নির্বাচনের মধ্য দিয়েই আপনাকে ক্ষমতা আসতে হবে, ফলে জনগণের মুখোমুখি হওয়ার একটা বিষয় ছিল। এই কারণে আসলে চাইলেই রাজনৈতিক দলগুলো আসলে সেভাবে স্বৈরাচার হয়ে উঠতে পারে নাই। এই মানে তার একটা পরিবর্তনের জায়গা কিন্তু শুরু হয়েছিল, কিন্তু তারপরে যেটা হলো যে 2006-এর একটা ঘটনা এবং তারপর তো 15.5 বছরে শেখ হাসিনার যে স্বৈরাচারী শাসনামল, তো এর মধ্য দিয়ে আসলে পুরো ব্যবস্থাটা ভেঙে পড়েছে। ফলে একটা ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল ইলেকশন এবং এই চর্চাটা ধরে রাখার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, মানে আকাঙ্ক্ষা তো আসলে অনেক উচ্চ, এবং এই অভ্যুত্থানের পরে সেটা আসলে এমন একটা জায়গায় চলে গেছে, লিমিটলেস আসলে আমাদের সামনে আমাদের যে প্রত্যাশা, এবং সেই প্রত্যাশার জায়গা হয়তো পূরণ হবে না, কিন্তু যদি এই চর্চাটা আমরা রাখতে পারি, জনগণের মুখোমুখি আমাকে 5 বছর পরে হলেও আমাকে দাঁড়াতে হবে, এবং যদি আমি দাঁড়াতে পারি, দাঁড়াতে তখনই পারবো যখন আমি প্রত্যাশাগুলো যতটুকু জনগণের আছে সেটা আমি পূরণের চেষ্টা করব। যদি আমি দাঁড়াতে পারি তাহলেই আসলে আমি আবার রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবো। যেটা বলছিলেন যে রাষ্ট্র ক্ষমতায় যাবার ইচ্ছা, এটা তো আসলে সবারই থাকে। সুতরাং সেই ইচ্ছার কারণেও যদি হয়, জনগণের ভালো করবার জন্য, রাষ্ট্রের ভালো করবার জন্য যদি নাও হয়, নিজের রাষ্ট্র ক্ষমতায় যাবার জন্য যদি হয়, তারপরেও তাদের মধ্যে এক ধরনের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করা। আরেকটা জিনিস একটু যোগ করে দিই, একটা ছোট আগের একটা আলোচনা, তখনই না আপনি ক্ষমা চাইবেন, আমি এটা করতে পেরেছি, এটা পারি নাই, আমি ক্ষমা চাই। আপনি গণতান্ত্রিক হলেই ক্ষমা চান। আপনি যদি গণতান্ত্রিক না হন, নির্বাচন ছাড়া স্বৈরতান্ত্রিক হন অথবা নির্বাচনের মাধ্যমে স্বৈরতান্ত্রিক হন, যেমন ট্রাম্প এবং মোদি নির্বাচনের মাধ্যমে এসেছেন কিন্তু স্বৈরতান্ত্রিক মানুষ, তারাও দেখবেন কোনো ভুল করে না, শেখ হাসিনাও করে না। মানে জনগণের কাছে দায়বদ্ধতা, এবং তখন আপনি ক্ষমা চাইবেন, আপনি তখন ক্ষমা চাইবেন যে আমি এটা পারলাম না, মাফ করুন, আমি আগামীবার করব। থ্যাংক ইউ সো মাচ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ। আবার নিশ্চয়ই পাবো আপনাদের কথা হবে অন্য যে কোনো বিষয়। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। রাজনীতিবিদদের নিয়ে আমাদের যে ধারণা যে প্রতিশ্রুতি ভঙ্গ হবে, সেই ধারণা থেকে যাতে আমরা বের হতে পারি, এমন ঘটনা বাংলাদেশে ঘটুক, নতুন বাংলাদেশের কথা আমরা বলি, জনগণের কাছে দায়বদ্ধ থাকুক যারা রাষ্ট্র ক্ষমতা নয়, মানে রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যাবেন তারা। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে।